সকল ছাত্রছাত্রীকে বেটার ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সোমনাথ স্যার। তোমাদের আজকে আমি ক্লাস 10-এর 2025 HSLC ম্যাথামেটিক্স কোয়েশ্চেন পেপারের MCQ কোয়েশ্চেন নাম্বার 16 থেকে 30 সলভ করিয়ে দেব। আগের ভিডিওতে আমি কোয়েশ্চেন নাম্বার 1 MCQ 1 থেকে 15 পর্যন্ত করে দিয়েছি। তোমরা আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছো, তোমরা আমার আগের ভিডিওটা পেয়ে যাবে, সেখানে তোমরা 1 to 15 সলিউশন করা আছে। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 16, ইফ sin theta plus cos theta equal to √3, দেন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ কারেক্ট। এটা দেওয়া আছে নিচের কোনটা শুদ্ধ। তাহলে দেখো দেওয়া আছে sin theta plus cos theta equal to √3। আমাদের চারটা রিলেশন দেওয়া আছে, sin theta equal to cos theta, sin theta into tan theta equal to 1, sin theta into cos theta equal to 1 আর sin theta into cot theta equal to 1। তো কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের দেওয়া আছে যে sin theta plus cos theta equal to √3, আমরা স্কোয়ার করে নেব। স্কোয়ার করলে কী হবে, a plus b হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 হয়ে যাবে। তো স্কোয়ার করলাম বোথ সাইডে, সাইন স্কোয়ার ব্রেক করলাম, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ব্রেক করলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু √3 স্কোয়ার কত হচ্ছে 3, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে 3, 1 চলে যাবে রাইট সাইডে, 3 মাইনাস 1 দের ইজ 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 2। তাহলে সাইন থিটা কস থিটা কত হচ্ছে 1। তাহলে আমাদের অপশন হচ্ছে বি। সিম্পল, আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরকম কোনো রিলেশন দেওয়া থাকলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্কোয়ার করে দেখে নেব। স্কোয়ার করলে কি হবে, আমাদের কম্বিনেশনটা মিলিয়ে নেব, যে যদি আমাদের এক্সপ্রেশনটা এলিমিনেট হয়ে যাবে, এলিমিনেট হয়ে আমাদের রেজাল্ট চলে আসবে। নেক্সট কোয়েশ্চন জিওমেট্রি থেকে। ইন দ্য ফলোইং ফিগার গিভেন বিলো, if x a equal to 7 centimeter, y b equal to 5 centimeter, then x y equal to what? এই হচ্ছে ডায়াগ্রাম দেওয়া আছে, এবিসি একটা ট্রায়াঙ্গল, তার ভেতরে একটা ইনস্ক্রাইবড আমাদের হচ্ছে সার্কেল দেওয়া আছে। তো আমাদের দেওয়া আছে এক্স এ মানে এই পোর্শনের মেজারমেন্ট দেওয়া আছে, ওয়াই বি দেওয়া আছে, এই পোর্শনটা দেওয়া আছে, আর বলেছে এক্স ওয়াইয়ের ভ্যালুটা কত। তো এক্স ওয়াইয়ের ভ্যালু আমরা সহজেই পেয়ে যাব যদি আমরা এ ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাই। তো এখানে আমাদের হচ্ছে থিওরেমের এই শর্ট কোয়েশ্চেনগুলোতে আমাদের যে থিওরেমগুলো থাকে সেগুলোর অ্যাপ্লিকেশনই থাকে আমাদের শর্ট কোয়েশ্চনে। তো আমরা জানি, আমি ইংলিশ বেঙ্গলি দুটো দিয়ে আমি দিচ্ছি। আমাদের থিওরেম আছে, দি লেংথস অফ দি ট্যানজেন্টস ড্রোন ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট টু এ সার্কেল আর ইকুয়াল। কোনো একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে আমরা সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট যদি ড্র করি, সেই দুটোর লেংথ সমান থাকে। তো এখানে এই ফর দিস সার্কেল ওয়াই ইজ দ্য এক্সটার্নাল পয়েন্ট। তো ফ্রম ওয়াই দেয়ার আর টু ট্যানজেন্টস ওয়াই বি অ্যান্ড এ ওয়াই। তো এই দুটো তোমার ইকুয়াল হবে। তো আমাদের ভ্যালু দেওয়া আছে, আমাদের ভ্যালু দেওয়া আছে ওয়াই বি ভ্যালু দেওয়া আছে 5 সেন্টিমিটার, মানে এ ওয়াই ভ্যালু হবে 5 সেন্টিমিটার। তাহলে আমরা এ ওয়াই যদি পেয়ে যাই, তাহলে আমরা দুটো প্লাস করে পেয়ে যাব এক্স ওয়াই। তাহলে দেখো প্রথমে স্টেটমেন্টটা লিখলাম, এ ওয়াই ইকুয়াল টু ওয়াই বি অ্যাকর্ডিং টু দিস থিওরেম। তো ওয়াই বি কত 5 সেন্টিমিটার, তাহলে এ ওয়াই কত হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এক্স ওয়াই কত হচ্ছে, এক্স ওয়াই হচ্ছে এক্স এ প্লাস এ ওয়াই, এক্স এ প্লাস এ ওয়াই। এক্স এ কত দেওয়া আছে কোয়েশ্চনে 7 সেন্টিমিটার, আর এ ওয়াই আমরা কত পেয়েছি 5 সেন্টিমিটার। তো কত হলো 7 + 5 সেন্টিমিটার মানে 12 সেন্টিমিটার। অপশন হচ্ছে সি। তো সেম জিনিসটা আমরা যদি বাংলায় এই স্টেটমেন্টটাকে লিখি, আমাদের এই স্টেটমেন্টটা হবে যে ত্রিভুজের কোনো একটি বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটোর সমান হয়। এটা এই যে থিওরেমটা একই জিনিস, সেম স্টেটমেন্ট ইন বেঙ্গলি হচ্ছে। তোমরা লিখে নাও, ত্রিভুজের কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করা যায় এবং এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। তো বাকি সবগুলো একই রকম, এ ওয়াই ইকুয়াল টু ওয়াই বি 5 সেন্টিমিটার, আর এক্স ওয়াই হচ্ছে এক্স এ প্লাস এ ওয়াই ইকুয়াল টু 7 + 5 সেন্টিমিটার, দ্যাট ইজ 12 সেন্টিমিটার। Next question number 18. The heights of a cylinder and a cone are in the ratio 2:3. একটা সিলিন্ডার আর কোন ওদের হাইটের রেশিও হচ্ছে 2:3, and their volumes are in the ratio 9:8. Then the ratio of their radii is. তো আমাদের দেখো, আমাদের ফর্মুলাগুলো আমাদের জানা আছে, যে ফর্মুলাগুলো আমাদের ইউজ হবে সেগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। যে ভলিউম অফ এ সিলিন্ডার কত বইয়ে দেওয়া আছে, আবার আমি লিখে দিচ্ছি πr² h, আর ভলিউম অফ এ কোন হচ্ছে 1/3 πr² h।
এখানে বাংলাতেও লিখে দিলাম বেলুনের আয়তন পাই আর স্কোয়ার এইচ আর শঙ্কুর আয়তন কত 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো প্রথমে কী দেওয়া আছে, হাইটস অফ এ সিলিন্ডার ইন দ্য কোন আর ইন দি রেশিও 2:3, মানে একটা বেলুনের সিলিন্ডারের হাইট আর একটা কোনের হাইটের রেশিও হচ্ছে 2:3। বাংলায় হচ্ছে বেলুনের হাইট উচ্চতা আর শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3। তো আমরা ধরে নিলাম, যেহেতু একটা শর্ট কোয়েশ্চন খুব বেশি লিখবো না, আমরা সরাসরি আমরা মনে মনে ধরে নেব যে H1 বি দি হাইট অফ দি সিলিন্ডার অ্যান্ড H2 বি দি হাইট অফ দি কোন। H1কে ধরে নিলাম বেলুনের হাইট আর H2কে ধরে নিলাম আমরা কোনের হাইট। তো আমাদের একনির্মিত কোয়েশ্চন কী দেওয়া আছে, H1/H2 2/3। এখন আমাদের ভলিউমের রেশিও দেওয়া আছে। তো ভলিউম অফ এ সিলিন্ডার, একটা বেলুনের ভলিউম কত, পাই আর স্কোয়ার এইচ। এখানে বেলুন বা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা ধরবো রেডিয়াস R1 আর হাইট হচ্ছে H1। আর ফর এ কোন বা শঙ্কু আমরা ধরবো রেডিয়াস হচ্ছে R2 আর হাইট হচ্ছে H2। তো আমাদের প্রথম হচ্ছে সিলিন্ডার বা বেলুনের ভলিউম বা আয়তন। তো আমাদের ফর্মুলা হবে পাই R1 স্কোয়ার H1 আর ডিভাইডেড বাই ভলিউম অফ এ কোন অথবা আমাদের শঙ্কুর আয়তন 1/3 পাই R2 স্কোয়ার H2 ইকুয়াল টু 9/8। এখন আমরা R1 স্কোয়ার বাই R2 স্কোয়ারকে, এখানে 1/3 আছে, 1/3টা আমার নিউমারেটরে যখন যাবে, আমাদের যখন লবের মধ্যে যাবে 3 হয়ে যাবে। আর R1 স্কোয়ার বাই R2 স্কোয়ারকে আমরা লিখতে পারবো R1/R2 হোল স্কোয়ার। আর H1/H2 ভ্যালু দেওয়া আছে কত, 2/3, বসিয়ে দিলাম 2/3 ইকুয়াল টু আছে 9/8। দেখো এখানে আমি ক্যান্সেল করবো না, কারণ জিনিসটা ক্লামসি হয়ে যাবে এবং দেখতে জিনিসটা ক্লিয়ার থাকবে না, তোমাদের লিখতে অসুবিধা হতে পারে। সেই জন্য আমি মুখে মুখে ক্যান্সেলেশনটা দেখিয়ে দেবো। এই দেখো 3 আছে ডেনোমিনেটারে আর নিউমারেটারে আছে 3, আমাদের দুটো ক্যান্সেল হয়ে যাবে। হরের মধ্যে আছে 3, আবার লবের মধ্যে 3, ক্যান্সেল হয়ে যাবে। থাকলে এখানে কত 2, আর 2টা দিয়ে কী হবে, আমাদের রাইট সাইডে ডিভাইড হয়ে যাবে। তো 9/8 ডিভাইড হয়ে 8-এর সঙ্গে ইন্টু হয়ে কত হবে 9/16। তো এখানে আছে R1/R2 হোল স্কোয়ার আর 9/16কে আমরা ইন টার্মস অফ পারফেক্ট স্কোয়ার আমরা লিখতে পারি 3/4 হোল স্কোয়ার। আমরা পূর্ণবর্গের আকারে 9/16কে লিখতে পারি 3/4 হোল স্কোয়ার। তাহলে দুদিক থেকে স্কোয়ার চলে যাবে, R1/R2 কত হলো 3/4, মানে রেশিও কত হচ্ছে 3:4। এই হচ্ছে রেশিও 3:4। অপশন নাম্বার ডি। উপরে আমি ফর্মুলা তোমাদের বইয়ে আছে, তবু আবার আমি ইংরেজিতে লিখে দিয়েছি, আবার বাংলায় এখানে লিখে দিয়েছি বেলুনের আয়তন আর শঙ্কুর আয়তন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19। এটা নিউ কোয়েশ্চন এবং এই ধরনের ট্রিকি কোয়েশ্চনে এখন আসে, বেশ কিছু ট্রিকি কোয়েশ্চন আসে যেগুলো তোমাদের বইয়ে নেই এবং তোমাদের ইনস্ট্যান্টলি সলভ করতে হবে। সেগুলো এমন কঠিন কিছু না, কিন্তু তোমাদের ভালো করে ভেবে ইনস্ট্যান্টলি করতে হবে। যেখানে মিডিয়ান দেওয়া আছে, ইফ 21 ইজ রিমুভড ফ্রম দি ডাটা। এখানে অনেকগুলো ডাটা দেওয়া আছে, কতগুলো ভ্যালু দেওয়া আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, there are 9 ভ্যালুস। তো এখান থেকে এই 9 ভ্যালুস থেকে আমরা যদি 21টা রিমুভ করে দিই, তাহলে আমাদের ফার্স্ট কেসে দেন দ্য মিডিয়ান অফ দ্য নিউ সেট অফ ডাটা ইজ ডিক্রিজড বাই কত ডিক্রিজ করবে সেটা জানতে চাই, মানে আমাদের রিকোয়ার্ড কেস। মানে ব্যাপার হচ্ছে এখানে এই ভ্যালুগুলো দেওয়া আছে, দেয়ার আর 9 ভ্যালুস, এবং সেই ভ্যালুগুলোর একটা মিডিয়ান আছে বা মধ্যমা আছে, মধ্যমা আছে। তো আমরা যদি 21টা রিমুভ করে দিই, সরিয়ে দিই, তারপর আবার আমরা যদি মিডিয়ান বা মধ্যমা বের করি, তাহলে দুটো মধ্যমার মধ্যে পার্থক্যটা কত, দুটো ডিফারেন্স বিটুইন টু মিডিয়ানস। তো আমাদের মিডিয়ান আমরা কি জানি, মিডিয়ান বলতে আমরা জানি ফর র ডাটা, মানে এই ধরনের ডাটাকে বলা হয় র ডাটা, যেখানে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না বা কোনো বারংবারতা থাকে না। তো ফর র ডাটা আমাদের প্রথম আমাদের সেগুলোকে অ্যারেঞ্জ করতে হবে আইদার ইন দি অ্যাসেন্ডিং অর্ডার অর ইন দি ডিসেন্ডিং অর্ডার। তো এখানে অ্যারেঞ্জ করাই আছে অ্যাসেন্ডিং অর্ডারে, দেখো 11, 12, 14, 15, 17, 19, 20, 21। তো যদি অ্যারেঞ্জ করা থাকে তাহলে আমরা ডাইরেক্ট মিডিয়ান বের করতে পারি। এখানে হিয়ার n ইকুয়াল টু কত 9, এখানে টোটাল নাম্বার অবজারভেশন কত আছে 9, 9টা আছে। দের ইজ অড, যদি অড হয় তাহলে আমাদের মিডিয়ান হবে n+1 ডিভাইডেড বাই টুথ ভ্যালু। মানে এখানে n এর ভ্যালু কত আছে 9, আমি ফর্মুলাটা লিখছি না, এখান থেকে তোমরা লিখে নিতে পারবে, বইয়েও আছে যে আমাদের ফর অড নাম্বার অফ অবজারভেশনস মিডিয়ান ইকুয়াল টু n+1 বাই টুথ ভ্যালু। তো n এর ভ্যালু এখানে কত 9, দের ইজ 9+1 বাই টুথ ভ্যালু, দের ইজ হচ্ছে ফিফথ ভ্যালু। তো এখন দেখে নিই ফিফথ ভ্যালু কোনটা, সিরিয়ালি আমরা প্রথম থেকে দেখব 11, 12 সেকেন্ড ভ্যালু, থার্ড ভ্যালু, ফোর্থ ভ্যালু, ফিফথ ভ্যালু, দের ইজ মিডিয়ান হচ্ছে 15। তো আমরা ফার্স্ট কেসে আমরা মিডিয়ান পেয়ে গেলাম কত 15।
এবং সেকেন্ড কেস, আমরা যদি 21টা রিমুভ করে দিই আমাদের নাম্বার অফ অবজারভেশনস থাকবে 8। তো এটা হচ্ছে ইভেন। আর যদি ইভেন ডাটা হয় তাহলে আমাদের মিডিয়ান হচ্ছে n/2 প্লাস n/2 প্লাস 1 ডিভাইডেড বাই 2। প্রত্যেকটার সঙ্গে কিন্তু ভ্যালু ওয়ার্ডটা আছে, আমি শর্টে এগুলো লিখিনি, আমি মুখে বলে দিচ্ছি যে 8/2 প্লাস 8/2 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে আমাদের মিডিয়ান। তো 8/2 মানে হচ্ছে ফোর্থ ভ্যালু, আর 8/2 প্লাস 1 তো হচ্ছে ফিফথ ভ্যালু, ফোর্থ প্লাস ফিফথ। তো আমরা দেখে নিই ফোর্থ প্লাস ফিফথ কী আছে। ফোর্থ ভ্যালু কত, আমরা 21 রিমুভ হয়ে গেছে, মানে লাস্ট পজিশনে 21 নেই, ফোর্থ ভ্যালু হচ্ছে 14 আর ফিফথ ভ্যালু হচ্ছে 15। দ্যাট ইজ 14 প্লাস 15 ডিভাইডেড বাই 2 সমান কত হচ্ছে 29/2, দ্যাট ইজ 14.5। তাহলে ইনিশিয়ালি ফার্স্ট কেসে মিডিয়ান ছিল 15, এখন হচ্ছে 14.5, তাহলে দুটো ডিফারেন্স কত 0.5। দেয়ারফোর ডিক্রিজ বাই 15 মাইনাস 14.5 দ্যাট ইজ ইকুয়াল টু 0.5। তাহলে 0.5 আমাদের কত নম্বর অপশনে আছে আমাদের অপশন নাম্বার সি। সেম জিনিসটা আমি বাংলা করে দিয়েছি। প্রথম ক্ষেত্রে n ইকুয়াল টু 9, তাহলে মধ্যমা হচ্ছে n+1/2 তম মান, n+1/2 তম মান, n হচ্ছে 9 মানে হচ্ছে 9+1/2 মানে 5তম মান, 5তম মান কত দেওয়া আছে 15। নেক্সট কেসে দ্বিতীয় ক্ষেত্রে n ইকুয়াল টু 8, তখন মধ্যমা হবে n/2 মানে হচ্ছে n/2 মানে এখানে হচ্ছে 8/2, আমি করে লিখে দিয়েছি, এখানে আর লিখলাম না, মুখে মুখে করে নিতে পারবে। 8/2 মানে হচ্ছে ফোর্থ, আর 8/2 প্লাস 1 মানে হচ্ছে ফিফথ। চতুর্থ আর পঞ্চম এই দুটো মান ভাগ হচ্ছে 2, তো চতুর্থ মানে ফোর্থ ভ্যালু হচ্ছে 14 আর ফিফথ ভ্যালু হচ্ছে 15। তো 14 প্লাস 15 কত হচ্ছে 29 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 14.5। তাহলে কতটুকু হ্রাস পায় 50, প্রথম ছিল 15 এখন হলো 14.5, মাইনাস করলে কত হচ্ছে 0.5, দ্যাট ইজ অপশন সি। নেক্সট কোয়েশ্চন, question number 20. If 3 coins are tossed at the same time, how many outcomes are there? Will be there. যদি তিনটে মুদ্রাকে একসঙ্গে টস করা হয় তাহলে ফলাফলের সংখ্যা কত হবে। এখানে আমাদের একটা স্টেটমেন্ট, আমাদের ফর্মুলা বলো বা স্টেটমেন্ট বলো আমাদের জানতে হবে। ইংলিশে বাংলায় দুটো দিয়ে আমি লিখে দিচ্ছি। ইফ n coins are tossed simultaneously, আমরা nটা কয়েনকে যদি আমরা সাইমালটেনিয়াসলি মানে একসঙ্গে যদি টস করি, আর এটা ইকুইভ্যালেন্ট কেস যেটা আসেনি কিন্তু আসতে পারে, অর ইট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 coin is tossed n times, একটা কয়েনকে দুইবার, দুটো কয়েনকে একসঙ্গে টস করা আর একটা কয়েনকে দুইবার টস করা দুটো একই। তো ইফ n coins are tossed simultaneously, nটা কয়েনকে যদি আমরা একই সঙ্গে টস করি, অথবা একটা কয়েনকে আমরা যদি n টাইমস মানে n বার টস করি, তাহলে আমাদের টোটাল নাম্বার অফ আউটকামস হবে 2 to the power n। এখানে কতবার আমাদের কতগুলো কয়েন আছে, এখানে 3টে কয়েন, দেয়ার আর 3 coins, তার মানে n এর ভ্যালু কত হচ্ছে 3, তা দিস হচ্ছে 2 to the power 3 ইকুয়াল টু হচ্ছে 8। একই জিনিস বাংলায় যদি স্টেটমেন্টটা আমি লিখে দিচ্ছি, যদি nটি মুদ্রা একসঙ্গে অথবা একটি মুদ্রা n বার টস করা হয় তবে ফলাফলের সংখ্যা হচ্ছে 2 to the power n। এখানে মুদ্রার সংখ্যা কত, এখানে তিনটে মুদ্রা কাজে n এর ভ্যালু হচ্ছে 3, দ্যাট ইজ 2 to the power 3 ইকুয়াল টু 8। অপশন কত হচ্ছে 8। এটা খুবই সোজা 21 তোমাদের রিভিশন চ্যাপ্টারের, কিউব রুট 8 প্লাস কিউব রুট 27 প্লাস কিউব রুট 64। আশা করি এটা তোমরা সবাই পারবে। 8কে লেখা যায় 2 কিউব, 27কে লেখা যায় 3 কিউব, 64কে লেখা যায় 4 কিউব। কিউব রুট মানে আমাদের পাওয়ার আছে 1/3, তো ভেতরের পাওয়ার 3 আর বাইরে পাওয়ার 3 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু 2, এখান থেকে 3 আর এখান থেকে 4, 2 প্লাস 3 প্লাস 4 কত 9, অপশন কত আছে 9, 9 হচ্ছে আনসার, অপশন হচ্ছে ডি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 22। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইরেশনাল নাম্বার। আমরা দেখে নিই 4টা নাম্বার কী আসলে। প্রথমটা হচ্ছে √2/√8, √2 তো √2 ঠিকই আছে, আর √8কে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 4। তো 2 স্কোয়ার √2 স্কোয়ার মানে হচ্ছে 2, √2 বাইরে চলে গেল 2, ভেতরে বাইরে চলে গেল 2, ভেতরে থাকলো √2। আমাদের নিউমারেটারও আছে √2, দুটো ক্যান্সেল হয়ে কত থাকবে হাফ। নেক্সট √5/√20, √20কে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 5, 4 5 4 ইন্টু 5 হচ্ছে 20, তো 4কে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 5, তো √2 স্কোয়ার থেকে 2 বেরিয়ে যাবে, √5/√5 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত হাফ। এই দুটোই আমাদের হচ্ছে রেশনাল নাম্বার। √3/3√5 আমাদের কাজ হচ্ছে আমাদের ডেনোমিনেটরকে রেশনালাইজ করা, মানে আমরা আমাদের রেশনাল নাম্বারে কনভার্ট করা।
কীভাবে কনভার্ট করবো, √5কে আমরা √5 দিয়ে আমাদের ইন্টু করতে হবে, তাহলে সেটা থেকে আমাদের √ওভার চলে যাবে। তো আমরা √5 দিয়ে বোথ নিউমারেটর ডেনোমিনেটর দুটোকে ইন্টু আমরা যে কোনো একটা পার্টকে করতে পারবো না, আমাদের দুটো পার্টকেই করতে হবে, নিউমারেটর ডেনোমিনেটর দুটোকেই আমরা √5 দিয়ে ইন্টু করলাম। তাহলে √5 কত 5, তাহলে আমাদের ডেনোমিনেটর থাকছে হরের মধ্যে থাকছে 3 × 5, আর এখানে হচ্ছে √3 × √5 একসঙ্গে দুটো যখন ইন্টু হয়ে যাবে আন্ডার সেম √ওভার, এই দুটো একটা √ওভার ভেতর চলে আসবে, হয় কত হবে 3 × 5 হয়ে যাবে √15। তো √15 তো কিছু করার নেই, এখানে কোনো পারফেক্ট স্কোয়ার নেই, আর √15 ইটসেলফ ইজ নট এ পারফেক্ট স্কোয়ার, √15টা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, যার ফলে সেটা √15 থাকবে। আর আমাদের ডেনোমিনেটর বা হর থাকবে 3 × 5 কত 15। তো এটা একটা ইরেশনাল নাম্বার, কারণ এখানে √ওভার রয়ে গেছে। এখন দেখি আর কোনো ইরেশনাল নাম্বার আছে কি না। √63, √63কে লেখা যায় 63 মানে হচ্ছে 9 × 7, 9 মানে হচ্ছে 3² × 7। তো √3² থেকে 3 বেরিয়ে যাবে, থাকবে শুধু √7। ডেনোমিনেটারেও আছে √7, হরের মধ্যেও আছে √7, দুটো ক্যান্সেল হয়ে কত থাকবে 3। তাহলে দেখা যাচ্ছে আমাদের বি ছাড়া সবগুলোই হচ্ছে আমাদের রেশনাল নাম্বার, হাফ হাফ, আর এখানে বেরিয়েছে 3। একমাত্র রেশনাল নাম্বার হচ্ছে বি, দ্যাট ইজ আমাদের আনসার হচ্ছে অপশন হচ্ছে বি, √15/15। এরকম 4টা নাম্বার দেওয়া থাকলে তোমরা সরাসরি সবগুলোকে ভ্যালু বের করে নেবে, তাহলে পেয়ে যাবে যেটা ইরেশনাল নাম্বার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 23, when the polynomial p of x equal to x³ plus 4x² minus 3x plus 2 is divided by x plus 1, what is the remainder? এখানে ইউজ করতে হবে আমাদের রিমাইন্ডার থিওরেম। আমাদের রিমাইন্ডার থিওরেমটা কী ছিল, if p of x be a polynomial and x minus a is a factor, x minus a, খেয়াল করো x minus a, তা মাইনাস ফর্মে থাকতে হবে আমাদের, তাহলে দেন পি অফ এ গিভস দি রিমাইন্ডার। তো আমাদের এখানে আছে এক্স প্লাস ফর্মে আছে, আমাদের এক্স প্লাস এ ফর্মে আছে, কিন্তু আমাদের থাকতে হবে এক্স মাইনাস এ ফর্মে। তাই আমরা এক্স প্লাস 1কে প্রথমে লিখলাম এক্স মাইনাস -1, দিস আমাদের এর ভ্যালু কত -1। এখন সরাসরি আমরা এই স্টেটমেন্টটা পি অফ এক্স দেওয়াই আছে, এখানে এক্সের জায়গায় -1 বসিয়ে দেবো, সেটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার। তো -1 বসিয়ে দিলাম, কত হলো -1 হোল কিউব প্লাস 4 × -1 হোল স্কোয়ার মাইনাস 3 × -1 প্লাস 2, মানে এখানে যে যে জায়গাতে এক্স আছে সব জায়গাতে বসে যাবে -1। তারপর তো আমাদের ভ্যালু বেরিয়ে যাবে -1 হোল কিউব মানে -1, -1 স্কোয়ার হচ্ছে +1 × 4, 4, -1 আছে +3 আর +2, দিস কত হচ্ছে 4 + 3 + 2 9, -1 দিস হচ্ছে 8। তো আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ কত হচ্ছে 8। বাংলাতে এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, একই জিনিস একই প্রসেস। নেক্সট হচ্ছে কোয়েশ্চন নাম্বার 24, if the graph of a polynomial cuts x-axis at 2 points and y-axis at 1 point, then the number of zeros of the polynomial is, যদি একটা গ্রাফ, একটা পলিনোমিয়াল বা বহুপদ রাশির গ্রাফ যদি আমাদের এক্স অ্যাক্সিসকে দুটো পয়েন্টে কাট করে আর ওয়াই অ্যাক্সিসকে একটা পয়েন্টে কাট করে, তাহলে জিরো সংখ্যা কত হবে। এখন কথা হচ্ছে ফর জিরোস অফ এ পলিনোমিয়াল আমাদের ওয়াই অ্যাক্সিসটা ম্যাটার করে না, আমাদের এক্সিসকে যতগুলো পয়েন্টে কাট করবে সেটাই হচ্ছে ইজ ইকুয়াল টু দি নাম্বার অফ জিরোস। তো এক্স অ্যাক্সিসকে কতগুলো পয়েন্টে কাট করছে, দুটো পয়েন্টে কাট করছে, দ্যাট ইজ আমাদের আনসার হচ্ছে এক্স্যাক্টলি 2। এখন কথা হচ্ছে যে আমাদের আনসারগুলো যে দেওয়া আছে সেটা কিন্তু এক্স্যাক্টলি কিছু নেই, দেওয়া আছে অ্যাটলিস্ট, দেওয়া আছে অ্যাটলিস্ট 1, অ্যাটলিস্ট 2, অ্যাটমোস্ট 1, অ্যাটমোস্ট 2, তোমাদের কনফিউজ করার জন্য এবং তোমাদের অ্যানালাইসিসটাকে আরও পারফেক্ট রাখার জন্য, যাদের অ্যানালাইসিস পারফেক্ট তোমরা সেটা বুঝতে পারবে। এইগুলোই চেঞ্জগুলো আমাদের কোয়েশ্চন এখন আসছে, যে একই জিনিস যেটা আগে সোজাভাবে আসতো, সরাসরি আসতো এক্স্যাক্টলি, সেটাকে একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো এখানে আমাদের আনসার হচ্ছে 2। এখন 2-র মধ্যে ব্যাপারটা কি, আমাদের ধরো একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল x² - 4x + 4, সেটা হচ্ছে x - 2 হোল স্কোয়ার। তো কোয়াড্রেটিককে আমরা যখন একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে, আমাদের কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা কোয়াড্রেটিক এক্সপ্রেশন যেটা, সেটা যদি পারফেক্ট স্কোয়ার হয়ে যায় তাহলে আমাদের একই পয়েন্টে কাটটা 2বার কাট করবে। সেক্ষেত্রে আমাদের ধরো এক্সের ভ্যালু চলে আসবে 0 হয়ে যাবে 2,2 বা 3,3। তো দুটো পয়েন্ট কিন্তু একটাই 3, তো সেটাই 2বার আসবে। তো সেই জন্য আনসারটা আমাদের দিতে হবে অ্যাটমোস্ট 2। আমাদের হাইয়েস্ট আমাদের দুটো পয়েন্টে আমরা পাবো। আমরা যদি সেম আমাদের যদি পারফেক্ট স্কোয়ার হয়ে যায়, কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইজ এ পারফেক্ট স্কোয়ার, তাহলে আমাদের পয়েন্ট একটাই দেখাবে, কারণ আমাদের এক্সের ভ্যালু একটাই আসবে। কারণ x - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 মানে x - 2 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 2। কিন্তু মানে দের ইজ একটা পয়েন্টে গ্রাফটা 2বার কাট করেছে, কাটস দ্য এক্স অ্যাক্সিস 2 টাইমস, যার জন্য পয়েন্ট একটাই, কিন্তু এই পয়েন্টে
গ্রাফটা দুইবার 2 টাইমস আমাদের এক্সেসকে কাট করেছে। তো এটা যদি আমাদের এটা সেম পয়েন্টে কাট না করে ডিফারেন্ট পয়েন্টে কাট করতো তাহলে আমরা দুটো ভ্যালু পেতাম। তো সেই জন্য আমাদের আনসার দিয়েছে অ্যাটমোস্ট 2, নট এক্স্যাক্টলি 2। এবার আমরা জানি না যে এখানে কী ধরনের কার্ভ এখানে আছে, পলিনোমিয়ালটা পারফেক্ট স্কোয়ার আছে কি না, কারণ পলিনোমিয়াল দিয়ে দেয়নি, সেই জন্য দিয়েছে অ্যাটমোস্ট 2। তুমি 0 একটাও পেতে পারো, আবার 0 তুমি দুটোও পেতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু একটা কনসেপ্টের ব্যাপার, ভালো করে চিন্তা করবে যদি বুঝতে না পারো। এটা খুব সোজা কোয়েশ্চন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবলস। লিনিয়ার ইকুয়েশন মানে কি, মানে আমাদের পাওয়ার 1 হবে, আর 2 ভেরিয়েবলস মানে দুটো ভেরিয়েবল থাকবে, এক্স আর ওয়াই বা এক্স আর জেড বা এনি 2 ভেরিয়েবলস, এবং কিন্তু তাদের হাইয়েস্ট পাওয়ার হতে হবে 1। এনি টার্ম পাওয়ার অফ ভেরিয়েবলস ইন এনি টার্ম মাস্ট বি ইকুয়াল টু 1। যে কোনো পদের মধ্যে ভেরিয়েবলের পাওয়ার, টোটাল পাওয়ার 1 হতে হবে। তো এখানে দেখো সবগুলোর মধ্যে 2 আছে, এখানে এক্সের পাওয়ার 2 আছে, এখানে এক্সের পাওয়ার 2 আছে, এখানে ওয়াইয়ের পাওয়ার 2 আছে। দ্যাট ইজ এগুলো কোনো সময় লিনিয়ার ইকুয়েশন হবে না, কারণ এখানে ভেরিয়েবলের পাওয়ার আছে 2। বা যদি কোনোটাতে এক্স ওয়াই থাকে সেখানেও পাওয়ার হবে 2। এই যে বললাম যে টোটাল পাওয়ার অফ দি ভেরিয়েবলস মাস্ট বি ইকুয়াল টু 1। এক্স ওয়াই মানে কি 1 + 1 হচ্ছে 2, যদিও এখানে এক্স ওয়াই দেওয়া নেই কিন্তু থাকতে পারে। তো এই সবগুলো হচ্ছে 2, মানে দিজ আর নট লিনিয়ার ইকুয়েশনস। একমাত্র একটাতে আছে এক্স আর ওয়াই, দুটো ভেরিয়েবলের পাওয়ার হচ্ছে 1। দিস আমাদের অপশন হচ্ছে এ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 26. For which value or values of P does the pair of equations given below have unique solution? P এর কোন মানের জন্য নিচে দেওয়া সমীকরণ জোড়ার একটি অদ্বিতীয় সমাধান আছে। দুটো ইকুয়েশন দেওয়া আছে। ফর ইউনিক সলিউশন অর অদ্বিতীয় সমাধান আমাদের ফর্মুলাটা কি, a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তো এখানে a1 কত, এক্স এর কোভিশন, প্রথম ইকুয়েশনে এক্স এর কোভিশনটা হচ্ছে a1, সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে a2। দ্যাট ইজ 4/2 নট ইকুয়াল টু b1/b2। ফার্স্ট ইকুয়েশনে ওয়াই এর কোভিশন হচ্ছে b1, দ্যাট ইজ p, আর সেকেন্ড ইকুয়েশনে ওয়াই এর কোভিশন হচ্ছে b2, দ্যাট ইজ 2, নট ইকুয়াল টু p/2। 4/2 তো নট ইকুয়াল টু দেওয়া আছে, আমরা p/2 এর লেফট সাইডে লিখলাম, আর 4/2 মানে কত হচ্ছে 2। নট ইকুয়াল টু মানে তো নট ইকুয়াল টুই থাকবে, সেটা কোনো চেঞ্জ হবে না। তো p/2 নট ইকুয়াল টু 2। বাকি মেকানিজম ইকুয়াল টুর মতোই, মানে ক্রস মাল্টিপ্লিকেশন সেমভাবেই হতে পারবে, প্লাস মাইনাসও সেমভাবে হতে পারবে। তো 2 × 2 কত, 4, দ্যাট ইজ p নট ইকুয়াল টু 4। তো p নট ইকুয়াল টু 4 মানে কি, যে আমাদের ইউনিক সলিউশন ফর দি গিভেন সিস্টেম অফ ইকুয়েশনস টু হ্যাভ ইউনিক সলিউশন, আমাদের পির ভ্যালু 4 এর ইকুয়াল টু 4 এর সমান হতে পারবে না। আমাদের অদ্বিতীয় সমাধান পেতে হলে আমাদের পি এর মান 4 হতে পারবে না। তাহলে এখানে রেজাল্টগুলো দেওয়া আছে স্টেটমেন্ট ফর্মে, আমাদের বুঝতে হবে কোনটা কারেক্ট রেজাল্ট। ফর অল ভ্যালুস অফ পি অ্যাকসেপ্ট 4, হ্যাঁ কারেক্ট। পি নট ইকুয়াল টু 4 মানে 4 ছাড়া বাকি সব কিছু ভ্যালু এখানে থাকতে পারে। তারপর দেখো ফর অল ভ্যালুস অফ পি অ্যাকসেপ্ট 2, এগুলো তো প্রশ্নই নেই, 4 তো কোনো 2 ভ্যালুই আসছে না। পি ইকুয়াল টু 4 তো হবেই না, পি ইকুয়াল টু 4 হলে এটা দ্বিতীয় সমাধান হবে না, এটা ইউনিক সলিউশন হবে না, আর পি ইকুয়াল টু 2 হবে না। এই আমাদের এটা ইন্টারপ্রিটেশন, পি নট ইকুয়াল টু 4 ইন্টারপ্রিটেশন হচ্ছে, এটাকে আমরা ব্যাখ্যা করব পি নট ইকুয়াল টু 4, পি 4 এর সমান নয়, তাহলে বাকি সব কিছু সমান হতে পারে। দিস ফর অল ভ্যালুস অফ পি অ্যাকসেপ্ট 4, পি এর 4 এর বাইরে যতগুলো, 4 এর বাইরে যতগুলো, বাইরে সবগুলো মান। দিস অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 27. For what below P the equation cannot be quadratic? একটা ইকুয়েশন কোয়াড্রেটিক কখন হবে না, ইফ দেয়ার ইজ নো টার্ম কন্টেনিং এক্স স্কোয়ার। যদি এই একটা এক্সপ্রেশনের মধ্যে এক্স স্কোয়ারের কোনো টার্ম না থাকে। তো এখানে এক্স স্কোয়ার টার্ম আছে কিন্তু তার কোফিশিয়েন্ট আছে p-2। যদি এই p-2 জিরো হয়ে যায় তাহলে আমাদের এক্স স্কোয়ার টার্মটা চলে যাবে। দের ইজ যে ফর হোয়াট বিলো পি দি ইকুয়েশন ক্যানট বি কোয়াড্রেটিক ইফ p-2 ইকুয়াল টু 0। যদি p-2 ভ্যালু জিরো হয়ে যায় তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। একটা সমীকরণ দ্বিঘাত হতে হলে আমাদের এক্স স্কোয়ারের পদ থাকতেই হবে। এখন এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট সহগ আছে p-2। যদি p-2 জিরো হয়ে যায় তাহলে সেটা আর দ্বিঘাত বা কোয়াড্রেটিক থাকবে না। দেখ আমাদের কন্ডিশন হচ্ছে p-2 ইকুয়াল টু 0। তো p-2 ইকুয়াল টু 0 মানে কি, p ইকুয়াল টু 2। যদি p ইকুয়াল টু 2 হয়ে যায় তাহলে ইট উইল নট বি এ কোয়াড্রেটিক ইকুয়েশন, বা এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। This for what below p, then the below p will be 2. Next 28. The roots of the equation x square plus bx plus c equal to 0 and not equal to 0 are real and unequal. Which of the following is true about the value of the discriminant d? আমাদের যদি রিয়েল আর আনইকুয়াল হয় তাহলে ডিসক্রিমিনেন্টের প্যাটার্নটা কী হবে। ডি ইজ এ ডিসক্রিমিনেন্ট, ডি ডিনোটস ডিসক্রিমিনেন্ট বা আমাদের ভেদ নিরূপক, বাংলা যেটা বলি ভেদ নিরূপক। সেটা আমরা ফর্মুলা আমরা জানি যে
If b square minus 4ac greater than 0, then the roots are real and unequal. There is d greater than 0. কারণ আমাদের ডিটা হচ্ছে b square minus 4ac, আর d লেস দেন ইকুয়াল টু 0, লেস দেন হলে আমাদের হচ্ছে ইমাজিনারি রুটস, যেটা আমরা এক্সিস্ট করে না, আমাদের আছে রিয়েল রুট। d লেস দেন 0 হবে না, আর d ইকুয়াল টু 0 হলে কী হয়, রিয়েল অ্যান্ড ইকুয়াল। এখানে বলেছে রিয়েল অ্যান্ড আনইকুয়াল, দ্যাট ইজ আমাদের অপশন হচ্ছে বি, d গ্রেটার দেন 0। Next question 29. Which among the following is correct expression for the 70th term of the sequence? আমাদের এক্সপ্রেশনটা কোনটা কারেক্ট যদি আমরা এই সিকোয়েন্সের 70th টার্ম বের করতে যাই। দেখো 4, 9, 14 কত করে ডিফারেন্স আছে, 5 করে ডিফারেন্স। দেয়ারফর দি সিকোয়েন্স ইজ এন এপি, এরিথমেটিক প্রোগ্রেশন। তো ফার্স্ট টার্ম কত, a ইকুয়াল টু 4, প্রথম পদ 4, ডি কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর কত, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, মানে 9 মাইনাস 4 ইকুয়াল টু 5। আমাদের বের করতে হবে 70th টার্ম, মানে 70তম পদ। সেটাকে আমরা জেনারেলি উই ডিনোট ইট বাই A70, এ সাফিক্সে 70। আমরা এভাবে 70তম পদকে আমরা এভাবেই লিখি। তো ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। nth টার্মের n এর ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে আছে n এর ভ্যালু আছে 70, আর বাকি a আর ডি ভ্যালু এখানে দেওয়া আছে, বসিয়ে দাও। 4 প্লাস 70 মাইনাস 1, n এর ভ্যালু আছে 70, এখানে এর সাফিক্সটাই হচ্ছে n, 70 মাইনাস 1 ইন্টু ডি মানে কত হচ্ছে 5। তো 70 মাইনাস 1 কত, 69। এখানে এক্সপ্রেশনটা কী হচ্ছে 4 প্লাস 69 ইন্টু 5, কারণ এখানে আনসারগুলো রেজাল্ট দেয়নি, প্যাটার্নটা দিয়েছে। তো আমাদের A70 প্যাটার্নটা কী হচ্ছে 4 প্লাস 69 ইন্টু 5, ধরনটা হচ্ছে 4 প্লাস 69 ইন্টু 5। তো দেখো 4 প্লাস 70 ইন্টু 5 হবে না, 4 প্লাস 69 ইন্টু 5, দিস ইজ কারেক্ট আনসার হচ্ছে বি। লাস্ট কোয়েশ্চন, আজকের ক্লাসের ভিডিওতে লাস্ট কোয়েশ্চন। দি ফার্স্ট টার্ম অফ এন এপি ইজ -20 and the sum of the first 20 terms is -350. Which among the following is the last term of the AP? ওই একটাই জিনিস যে ফর্মুলাটা আমাদের ভালো করে জানতে হবে, যাতে ফর্মুলার ইউজটা আমরা করতে পারি। ফর অ্যান এপি ইফ দি লাস্ট টার্ম ইজ গিভেন, দেন সাম অফ এন টার্মসের ফর্মুলা হচ্ছে n/2 ইন্টু a প্লাস এল। এলটা কি, হোয়াট ইজ এল? এল ইজ দ্য লাস্ট টার্ম। আমাদের শেষতম পদ যদি আমরা জানি, তাহলে আমাদের nতম পদ পর্যন্ত যোগফলের ফর্মুলা হচ্ছে n/2 ইন্টু a প্লাস এল। এল মানে কি, শেষতম পদ। তো আমাদের এই যে এপিটা দেওয়া আছে, ফার্স্ট টার্ম দেওয়া আছে 20, প্রথম পদ দেওয়া আছে -20। সাম অফ ফার্স্ট 20 টার্মস মানে নাম্বার অফ টার্মস কত 20, এন কত দেওয়া আছে 20, আর সাম কত দেওয়া আছে -350, মানে এসএন ইকুয়াল টু দেওয়া আছে কত, S20 দেওয়া আছে -350, কারণ 20টা টার্মের সাম, এন মানে হচ্ছে এনটা টার্মের সাম, আর 20টা টার্মের সাম মানে হচ্ছে বা যোগফল মানে হচ্ছে S20। 20টি পদের যোগফল হচ্ছে S20 বা সাম অফ 20 টার্মস হচ্ছে S20। এনের ভ্যালু হচ্ছে 20, এখানে আমরা লিখেছি এনের ভ্যালু 20। তো S20 ইকুয়াল টু কত দেওয়া আছে -350। তো এখন ফর্মুলা বসিয়ে দাও n/2 ইন্টু a প্লাস এল। এল আমরা জানি না, এ কত, এর ভ্যালু হচ্ছে -20। তো 20/2 হচ্ছে 10 দিয়ে -350কে ডিভাইড করো, কত হচ্ছে -35। -20 রাইট সাইড দিয়ে চলে যাক, হচ্ছে -35 প্লাস 20, দিস হচ্ছে এল ইকুয়াল টু -15। তার মানে লাস্ট টার্ম বা শেষতম পদ হচ্ছে -15। তাহলে অপশন কত, -15। তো আমি তোমাদের আজকের ক্লাসে আপ টু 30 শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে আমি 31 থেকে 45 শেষ করে দেবো। আর ডেসক্রিপটিভের জন্য আরও 2টো ভিডিও লাগবে। তোমরা আমার ভিডিও দেখতে থাকো এবং তোমরা আশা করি তোমরা এটা থেকে তোমরা হেল্প পাচ্ছ এবং তোমরা বুঝতে পারছো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং কারোর যদি কোনো অসুবিধা থাকে, তোমরা বুঝতে অসুবিধা হয় কোনো কোয়েশ্চন, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে আমি এটা বুঝতে পারিনি, তো আমি পরে কোনো একটা ভিডিওতে আমি আবার সেটা আমি বুঝিয়ে দেবো।